আমাদের সার্কিট 2 এই সাবজেক্টটা হচ্ছে তোমার টোটাল 14টা অধ্যায়। 14টা অধ্যায়ের এই সাবজেক্টে হচ্ছে তোমার দেখা যায় হ্যাঁ 14টা অধ্যায়ের দেখা যায় যে 14টা অধ্যায়ই ইম্পর্টেন্ট, আর 14টা অধ্যায় মোটামুটি এসি সার্কিট নিয়ে আলোচনা, হ্যাঁ, বা এসি সিগন্যাল, এসি কারেন্ট, এসি ভোল্টেজ নিয়েই আলোচনা এই সার্কিট 2টা। হ্যাঁ, এজন্য এটা আরও বেশি পড়া তোমাদের, বেশি ভালো করে পড়া তোমাদের জন্য উপযোগী। সো প্রথম যে অধ্যায়, সার্কিট 2 এর প্রথম যে অধ্যায়, সেটাকে নাম দেয়া হয়েছে আরএলসি, প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিট, হ্যাঁ, এই সার্কিটকে আমরা হচ্ছে সিকেটি লিখি, মানে সংক্ষিপ্তভাবে এভাবে লেখে অনেকে, আমিও লিখি। তো এটা নিয়ে কনফিউশনে পড়ার কিছু নাই। তোমাদের অনেক সময়ে অনেক কিছু শর্টকাট লিখতে হবে, কারণ দেখা যায় কন্টেস্টে প্রতিযোগিতার জায়গায় চলে গেলে তোমাকে সময় বাঁচাতে হবে, মাথার ব্রেইন মানে মেইন জায়গাতেই কাজে লাগাতে হবে, উল্টাপাল্টা জায়গায় কাজে লাগানো যাবে না, ব্রেইন বাঁচাতে হবে, সময় বাঁচাতে হবে। এজন্য কিছু অ্যাব্রিভিয়েশন শর্টকাট লিখলেও হয়ে যায়। তো এরকম ট্রান্সফরমারকে অনেক সময় লেখা হয় টিএক্স, হ্যাঁ, ট্রান্সমিশন লাইনকেও অনেক সময় টিএক্স লেখা হয়। এরকম অনেক অ্যাব্রিভিয়েশন আছে। তো সার্কিটকে সিকেটি লেখা হয়, এটা শিখে নাও তোমরা। তো আমরা সার্কিট 1-এ যেখানে আলোচনা শেষ করছিলাম, সেই আলোচনা ছিল এরকম: আরএলসি, আর সরি আরএলসি সিরিজ সার্কিট। হ্যাঁ, ওটাও এসি সার্কিট ছিল, কারণ এসি ভোল্টেজ সোর্স হিসেবে ব্যবহার করা হচ্ছিল। হ্যাঁ, এটা একটা এসি ভোল্টেজ যেটা 50 হার্জ 220 ভোল্ট। হ্যাঁ, এখানে রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স তিনটা সিরিজে সংযুক্ত ছিল। তিনটা কি ছিল? সিরিজে সংযুক্ত ছিল। এজন্য সেগুলোকে আমরা বলছিলাম আরএলসি সিরিজ সার্কিট। তো আমরা এগুলো নিয়ে আপাতত আলোচনা করব না। আমরা আমাদের প্যারালাল সার্কিট নিয়ে আলোচনা করব, কারণ সিরিজ সার্কিটের আলোচনা আমরা সার্কিট 1-এ শেষ করে আসছি। তো আরএলসি সিরিজ সার্কিট নিয়ে ম্যাথও আছে, আমরা ম্যাথও করেছি। তো প্যারালাল সার্কিট নিয়েও ম্যাথ আছে, ম্যাথ আমরা করব, সমস্যা নাই। তো সিরিজ সার্কিট এরকম ছিল। সিরিজ সার্কিট লজিকটা যেরকম থাকে, অর্থাৎ একটা শাখার এক প্রান্তের সাথে অন্য শাখার অন্য প্রান্ত যুক্ত হয়ে এভাবে সিরিজে চলতে থাকে। আর প্যারালাল সার্কিটগুলো কীরকম হয়? প্যারালাল সার্কিট এরকম হয়। এখানে আর আছে, সাথে এল একটা শাখা, আর আছে, এখানে সি আছে, এটা আর একটা শাখা। হ্যাঁ, জরুরি নয় দুইটা শাখাতেই আর থাকতে হবে, এটা কিন্তু জরুরি না। দুইটা শাখাতেই আর যে থাকতে হবে এটা কিন্তু জরুরি নয়। দুইটা শাখা আর দরকার হয় না, দেখতে সুন্দর লাগবে এই জন্য জাস্ট আর দেয়া। এখানে শুধু সিও থাকতে পারে, কিন্তু দুইটা শাখা প্যারালাল অবস্থায় থাকবে, তখন সেটাকে আমরা বলছি আরএলসি সিরিজ সার্কিট। এবং আরএলসি সিরিজ সার্কিট কখন বলবো? যখন আর এল সি তিনটা উপাদানই থাকবে। যদি শুধু আর আর সি থাকতো তাহলে আরসি সিরিজ সার্কিট, শুধু আর আর এল থাকলে আর এল প্যারালাল সার্কিট হইতো। হ্যাঁ, তো আমরা প্যারালাল সার্কিট নিয়ে আলোচনা করছি, যেহেতু এখানে তিনটা উপাদানই আছে। মূলত প্যারালাল সার্কিটে তিনটা উপাদানই থাকে। প্যারালাল সার্কিটে দুইটা উপাদান থাকে কম, তবে তিনটা উপাদানই বেশি থাকে আর কি। ওকে, তো আমরা হচ্ছে এই চ্যাপ্টার শুরু করার আগে আমাদের একটা বিষয় সম্পর্কে জানতে হবে, সেটা হলো ভেক্টর রাশি, যেগুলো তোমাদের আমার মনে হয় যে তোমার জানা। হ্যাঁ, ভেক্টর রাশি, ভেক্টর রাশি। হ্যাঁ, রাশি দুই প্রকার, একটা হচ্ছে ভেক্টর
আর একটা স্কেলার। স্কেলার রাশি কি, যেটা শুধু মান আছে দিক নাই, সেটাকে স্কেলার রাশি বলা হয়। ভেক্টর রাশি কাকে বলে, যে রাশির মান ও দিক উভয়ই বিদ্যমান। হ্যাঁ, যে রাশির মান ও দিক উভয়ই বিদ্যমান থাকে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি ভেক্টর রাশি। হ্যাঁ, আরে একজন কমেন্ট করে বারবার ডিস্টার্ব করতেছে। যাই হোক, যে রাশির মান এবং দিক উভয়ই থাকে তাকে আমরা কি বলি, ভেক্টর রাশি। তো ভেক্টর রাশিটা এসি সার্কিটে কেন দরকার হয়, কারণ আমরা জানি এসি সার্কিটে হচ্ছে কারেন্টের দিক, ভোল্টেজের দিক, পাওয়ারের দিক থাকে না জেনারেলি, কারেন্ট এবং ভোল্টেজ, এটা হচ্ছে এটার অ্যাঙ্গেল থাকে। অ্যাঙ্গেল বলতে কি, ফেজ ডিফারেন্স থাকে। আমরা যখন হচ্ছে সার্কিট 1 পড়ছিলাম, হ্যাঁ, তখন এরকম হচ্ছে একটা সাইনোসয়েডাল ওয়েভ দেখছিলাম বা সাইন ওয়েভ দেখছিলাম, কিন্তু এটা চাইলে এখান থেকেও শুরু হতে পারতো। এখান থেকে শুরু হলে তার 30 ডিগ্রি আগায় আছে, অথবা এখান থেকেও শুরু হইতে পারতো, এখান থেকেও শুরু হইতে পারতো, তার মানে এখানে 30 ডিগ্রি পিছিয়ে আছে, এখানে -30 ডিগ্রি, এটা +30 ডিগ্রি, আর এটা হচ্ছে 0 ডিগ্রি। তো কারেন্ট ভোল্টেজ 30 ডিগ্রি, মানে যে কোনো কোণ বা অ্যাঙ্গেল পরিমাণ আগায়ও থাকতে পারে, পিছায়ও থাকতে পারে। তো আগানো পিছানো এইটাই তো ডিরেকশন। হ্যাঁ, তো এই ডিরেকশনটা বুঝাইতে আমার ভেক্টর রাশি দরকার হয়। তো ভেক্টর রাশির এখানে এসি সার্কিটের ক্ষেত্রে হচ্ছে দুইটা ফর্ম ইউজ করা হয়। একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম, হ্যাঁ, আর একটা হচ্ছে পোলার ফর্ম। একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম, আর একটা হচ্ছে পোলার ফর্ম। হ্যাঁ, তো মূলত এসি সার্কিটের যে লব্ধি সেটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, বা এটাকে তুমি ইম্পিডেন্সও বলতে পারো, ইম্পিডেন্স ই হবে সম্ভবত। হ্যাঁ, এটাকে আমরা কি বলতে পারি, ইম্পিডেন্স বলতে পারি। তো এই জেড ইকুয়ালস টু রেক্ট্যাঙ্গুলার ফর্মে, আমরা লিখতে পারি হচ্ছে আর প্লাস জে অফ এক্সএল অথবা এক্সি। যদি আমি এসি সার্কিট বাদ দেই, শুধু ভেক্টর রাশির কথা বলি, তাহলে জেড হবে হচ্ছে তোমার লব্ধি বা রেজাল্টেন্ট, ইংলিশে বলা হয় রেজাল্টেন্ট। লব্ধি ইংলিশে বলা হয় রেজাল্টেন্ট। হ্যাঁ, জেড ইকুয়ালস টু লব্ধি বা রেজাল্টেন্ট। এটা জেড ইকুয়ালস টু আমরা লিখি আই, জেড ইকুয়ালস টু এক্স প্লাস জে অফ ওয়াই, এভাবে লিখি আমরা। এটা কি আমি এক্সপ্লেন করছি। তো আমি যদি অ্যাক্সেস আঁকি, এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস আঁকি, এটা এই বরাবর হচ্ছে এক্স, এই বরাবর ওয়াই। হ্যাঁ, তাহলে জেডটা হবে এক্স বরাবর এই পর্যন্ত, হ্যাঁ, তারপর হচ্ছে ওয়াই বরাবর এই পর্যন্ত হিসেবে হওয়া দরকার। মানে জেডটা হচ্ছে একটা কাল্পনিক অ্যাক্সিস। কিভাবে কাল্পনিক আমি দেখাই দিই। এটা হচ্ছে 2 ডাইমেনশন, ইতে আঁকা সম্ভব নয়, আমরা জাস্ট প্রতীকী চিহ্নতে দেখাইতে পারি। ধরো এটা এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস, হ্যাঁ, আর জেডটা হলো এইরকম, এই অ্যাক্সিস। হ্যাঁ, জেড হলো এই অ্যাক্সিস। তো মূলত হচ্ছে আমার ডিরেকশন দেখাইতে হচ্ছে 3 ডাইমেনশনাল জিনিস লাগে। হ্যাঁ, এসি সার্কিটের যে কোনো সিগন্যাল দেখাইতে 3 ডাইমেনশনাল স্থানাঙ্ক দরকার হয়, বা স্থল চিহ্নিত অংশ দরকার হয়। এই জন্য আমরা হচ্ছে জেডটাকে কাল্পনিক অ্যাক্সিস ধরে নেই, যেটা ইকুয়ালস টু হচ্ছে এক্স পরিমাণ কিছু দূর এবং ওয়াই পরিমাণ কিছু দূর, এক্স আর ওয়াই পরিমাণ কিছু দূর। এখানে একটা চিহ্ন ব্যবহার করা হয়, এটা কই লিখব, জে। এটা হচ্ছে তোমার সার্কিটের ক্ষেত্রে এটাকে বলা হয় জে,
বা ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টরে এটাকে বলা হয় জে, আবার হচ্ছে ম্যাথের ফ্যাক্টরে এটাকে বলা হয় আই। হ্যাঁ, আর এটার নাম হচ্ছে আইওটা, এটার নাম হচ্ছে আইওটা বা জে ফ্যাক্টর বলা হয়, এটাকে আইওটা বলা যায় অথবা জে ফ্যাক্টর বলা যায়। হ্যাঁ, বা ইমাজিনারি ফ্যাক্টরও বলা হয়, ইমাজিনারি ফ্যাক্টর বলা হয়। এটাকে সার্কিটে আমরা যেই ব্যবহার করব, এটা আমরা সার্কিটের ক্ষেত্রে যে ব্যবহার করব, কিন্তু যখন তোমরা ম্যাথ বা হায়ার ক্লাস হায়ার অর্ডার ম্যাথ পড়বা, ম্যাথের ক্ষেত্রে দেখবা ওইটা আই ব্যবহার করা হচ্ছে, যা যেটা যে সেটাই আই। হ্যাঁ, দুইটাকে, এটাকেও আয়োটা বলা হয়, এটাকেও আয়োটা বলা হয়, কিন্তু সার্কিটের ক্ষেত্রে যে ব্যবহার করা হয়। ক্যালকুলেটরে তোমার হচ্ছে আই টাইপ করতে হবে, ঠিক আছে, কিন্তু সার্কিটের ক্ষেত্রে আমরা যে ব্যবহার করি আর কি। হ্যাঁ, বইয়ে যেই লেখা থাকে। তো এটা কেন? কারণ এই যে তোমার এক্স অ্যাক্সিস বরাবর, তো এক্স অ্যাক্সিস বরাবর যে মানটা থাকে সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবরই থাকে, কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর যে মানটা থাকে এটা হচ্ছে অবাস্তব মান। হ্যাঁ, যেটা হচ্ছে এই যে এরকম থাকে, মানে এই দিকে। এটা তো এই অ্যাক্সিসটা, জেড অ্যাক্সিসটা তো তোমার 2 ডাইমেনশনাল ইতে সারফেসে আঁকানো সম্ভব নয়, এটাকে অবাস্তবভাবে কি বলে, কাল্পনিকভাবে আঁকাইতে হয়। এজন্য এটাকে বলা হয় ইমাজিনারি ফ্যাক্টর। এই জে কে, জে ইকুয়ালস টু হচ্ছে √/-1। হ্যাঁ, জে স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে -1, বা এই জে স্কোয়ার জানার দরকার নেই, ওগুলো আমরা পরে জানবো দরকার হলে। তো এই জে অথবা আই বা আইওটা ইকুয়ালস টু হচ্ছে √/-1। তুমি ক্যালকুলেটরে √/-1 টাইপ করে ইকুয়াল চাপো, দেখবা সিনটেক্স এরর আসবে, কারণ এটা একটা ইমাজিনারি। রুটের ভিতরে কখনো মাইনাস আসে না, রুটের ভিতরে কখনো মাইনাস আসে না বা আসা সম্ভবই না। হ্যাঁ, এটা হচ্ছে বাস্তব মান না, অবাস্তব মান। এই জিনিসগুলো তোমরা হচ্ছে ম্যাথ 3-তে হয়তো বা পাইতে পারো, বা ম্যাথ 2-তে পাইছো কিনা আমি জানি না। হ্যাঁ, কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি ম্যাথ 2-তে ছিল কি এই বিষয়গুলা? জটিল রাশি ছিল ম্যাথ 1-এ না? হ্যাঁ, তাহলে তো তোমরা বোঝার কথা, বিষয়গুলো বোঝার কথা। তো এটা হচ্ছে √/-1 বা অবাস্তব রাশি, সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে। হ্যাঁ, তো z ইকুয়ালস টু রেক্টেঙ্গুলার ফ্যাক্টরে হচ্ছে এই z ইকুয়ালস টু হচ্ছে এক্স প্লাস আই ওয়াই বা জে ওয়াই, এক্স প্লাস আই ওয়াই বা জে ওয়াই, ঠিক আছে। আর এই জিনিসটাকেই পোলার ফর্মে লিখতে গেলে তখন অ্যাঙ্গেল চলে আসে। এই এটাকে যদি আমি থিটা হিসেবে কল্পনা করি, তাহলে জেড ইকুয়ালস টু হবে আর অ্যাঙ্গেল অফ থেটা, জেড ইকুয়ালস টু আর অ্যাঙ্গেল অফ থেটা, তখন এটা হয়ে যাবে জেড বা আর। হ্যাঁ, তো আর হচ্ছে কি? আর হচ্ছে লব্ধি, থিটা হচ্ছে কোণ, কোণ। হ্যাঁ, আর হচ্ছে লব্ধি, থিটা হচ্ছে কোণ। তো ভেক্টর রাশির রেক্টেঙ্গুলার ফর্ম হচ্ছে জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই বা জে ওয়াই, যেটাই বলো। আর পোলার ফর্ম হচ্ছে জেড ইকুয়ালস টু আর থেটা, আর থেটা। তো এটাকে আবার কনভার্সন, এগুলো তোমরা যদিও ম্যাথ 1-এ পড়ে এসছো, ম্যাথ 1-এ তোমরা এগুলো পড়ে এসছো, তবু আমি দেখাই দিচ্ছি। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম, এটা হচ্ছে পোলার ফর্ম। এখন আসো কনভার্সন, মানে আমরা কিভাবে রেক্ট্যাঙ্গুলার ফর্মে দেয়া থাকলে পোলার ফর্মে কিভাবে কনভার্ট করব, পোলার ফর্মে দেয়া থাকলে কিভাবে রেক্ট্যাঙ্গুলার ফর্মে কনভার্ট করব। এতক্ষণ যতগুলো কথা বলছি, কারো কোনো কোশ্চেন আছে বা বুঝতেছো না এরকম মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে? এতক্ষণ যা বলছি বুঝছো? শিওর? ওকে, তো আমরা এখনো কিন্তু এসি সার্কিটে ঢুকি নাই, আমরা জাস্ট ভেক্টর রাশি দুইটা ফর্ম দেখলাম, একটা রেক্ট্যাঙ্গুলার ফর্ম আর একটা পোলার ফর্ম। রেক্ট্যাঙ্গুলার ফর্মকে এইভাবে লেখা হয় আর পোলার ফর্মকে এভাবে লেখা হয়। তো আমরা কিভাবে রেক্ট্যাঙ্গুলার থেকে পোলারে যাব, রেক্ট থেকে পোলারে যাব, সেটার কনভার্সন দেখি। হ্যাঁ,
তো রেক্টেঙ্গুলার ফর্মে এক্স প্লাস আই ওয়াই বা জে ওয়াই লেখা থাকে, সেটাকে পোলারে কনভার্ট করতে গেলে আমার দুইটা মান দরকার, আর এর মান দরকার আর থিটার মান দরকার, আর এর মান দরকার আর থিটার মান দরকার। এটা আমরা হচ্ছে কিভাবে আসে ওই এক্সপ্লেনেশনে যাব না, আমরা ডিরেক্টলি সূত্র লিখে দেই তোমাদের। আর ইকুয়ালস টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্স এর একটা মান থাকে, ওয়াই এর একটা মান থাকে। আর ইকুয়ালস টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর থিটার একটা মান থাকে, সেটা হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা কিভাবে আসছে দেখো, অনেকে বলতে পারবো যে ভাই খালি সূত্র লিখে দিচ্ছে, বিষয়টা কীরকম, এখানে এক্স এখানে ওয়াই, এটা হচ্ছে আর আই ওয়াই আছে বা জে ওয়াই আছে, তাহলে এটা যদি কি বলে সমকোণ হয়, সমকোণের অধিভুজের সূত্র কি ভাইয়া, অধিভুজের সূত্র হলো আর স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা না? তো এখানে হচ্ছে আইটা আসবে না, কারণ আমি জাস্ট মানগুলা নিব। হ্যাঁ, আর বের করার সময় জাস্ট মানগুলা নিব না, আই আসলে দিক রিপ্রেজেন্ট করে, এই আইওটা বা আই বা ইমাজিনারি আই দিক নির্দেশ করে। আমরা আইটা কি বলে এই আর বের করার সময় নিব না, এক্স এর মান নিব আর ওয়াই এর মান নিব। তো তাহলে আর আর ইকুয়ালস টু কি, আর ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর হচ্ছে আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, হ্যান্ড রেজ করছে একজন, বলো। হ্যাঁ, তোমাদের বইয়ে হচ্ছে আর এর পরিবর্তে জেড দিয়েই প্রকাশ করছে, এটা আসলে ঠিক না, ঠিক না, এটা ভুল। জেড দিয়ে প্রকাশ করাটা আসলে ভুল, কারণ আর হচ্ছে জেড এর মান, জেড এর মান হচ্ছে আর, আর জেড এর দিক হচ্ছে থিটা। জেড এর মান হচ্ছে আর, আর হচ্ছে দিক হচ্ছে থিটা, ঠিক আছে? জেড দিয়ে প্রকাশ করা ঠিক না, আমিও দেখছি তোমাদের বইয়ে জেড লেখা এখানে, তো ওখানে তোমরা আরই দিবা, জেড লেখা আসলে কেমন দেখায়। তো রেক্টেঙ্গুলার থেকে পোলারে কনভার্ট করতে গেলে আর এর মান আমরা কিভাবে বের করব, এই যে পিথাগোরাস থেকে এই সূত্র আসছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর থিটা, থিটা ইকুয়ালস এখানে যদি আমি ট্যান থিটা কল্পনা করি, এই জায়গায় যদি আমি ট্যান থিটা, এই থিটাকে ট্যান থিটা কল্পনা করি, হ্যাঁ, তো ট্যান থিটা ইকুয়ালস টু কি, লম্ব ভাগ, হ্যাঁ লম্ব বাই ভূমি। তো এই জায়গায় লম্ব কোনটা, ওয়াই না? ওয়াই, আই আই আপাতত বাদ দিব, আমরা হচ্ছে যেহেতু কি বলে কোণ নিয়ে কথা বলতেছি, তো লম্ব হচ্ছে ওয়াই, লম্ব হচ্ছে ওয়াই আর ভূমি হচ্ছে এক্স, তাহলে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। হ্যাঁ, তো রেক্টেঙ্গুলার ফর্মে কিন্তু আই থাকবে না, দেখো কোথাও আর আর থিটা আছে, তার মানে হচ্ছে এই জায়গায় কোনো জায়গায় আই থাকবে না, কোণের ক্ষেত্রে কোনো জায়গায় আই পোলার ফর্মে, পোলার ফর্মে আর এর মানের ক্ষেত্রেও আই থাকবে না, আর হচ্ছে থিটার মানের ক্ষেত্রেও আই থাকবে না, আইটা আমরা ধরবো না। কিন্তু রেক্ট্যাঙ্গুলার ফর্মের ক্ষেত্রে আই ধরতে হবে, রেক্ট্যাঙ্গুলার ফর্মের ক্ষেত্রে আই ধরতে হবে। এখন আসো পোলার থেকে, পোলার থেকে কিভাবে রেক্ট্যাঙ্গুলারে কনভার্ট করা যায়, পোলার ফর্ম থেকে কিভাবে রেক্ট্যাঙ্গুলারে কনভার্ট করা যায়। তো পোলার ফর্মে আমার আছে কি, আর আছে, হ্যাঁ, থিটা আছে, হ্যাঁ, কিন্তু রেক্ট্যাঙ্গুলার ফর্মে আমার দরকার এক্স ওয়াই, এই দুইটা দরকার। তো কিভাবে বের করতে পারবো, এক্স ইকুয়ালস টু আর কস থেটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থেটা। হ্যাঁ, এক্স ইকুয়ালস টু আর কস থেটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থেটা। তো এই জায়গায় যদি মানটা বসায় দাও এটার, আর স্কোয়ার ইকুয়ালস টু আমরা কি জানি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো এক্স স্কোয়ারের মান কত, আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা, আর হচ্ছে ওয়াই এর মান কত, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আর স্কোয়ার কমন নিলে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এইটা পুরোটার মান হচ্ছে কত, 1 না? তো আর স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার আসছে কিনা দেখো তো, তার মানে এক্স এর যে মান ওয়াই এর যে মান সেই মানগুলো ঠিক আছে, বসায় তো আমি আলটিমেটলি এক্স এর
এক্স এর আর ওয়াই এর মান বসায় আমরা আলটিমেটলি আর স্কোয়ারই পাইছি, তাহলে মানটা ঠিক আছে, তাই না? হ্যাঁ বলো, কিসের আর এর মান? কোথায়, কোনটা? হ্যাঁ কই আর স্কোয়ার ইকুয়াল, এই যে নিচে যেটা এতক্ষণ বুঝাইলাম, নিচেরটা বোঝার দরকার নাই, আমি জাস্ট প্রমাণ করছি যে এই মানগুলো ঠিক আছে। হ্যাঁ আমরা কি জানি, আর স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এক্স এর মান হচ্ছে আর কস থেটা, ওয়াই এর মান হচ্ছে আর সাইন থেটা। হ্যাঁ, তো এই জায়গায় যখন আমি বসাই দিছি, এই পুরো ইকুয়েশন সলভ করে আমার আর স্কোয়ারই আসছে। এটা আমি প্রমাণ করছি যে এই মানগুলো ঠিক আছে। এগুলো জানার দরকার নাই তোমাদের, আপাতত এই জিনিসগুলো জানলেই হবে, এই কয়েকটা জিনিস। কোনটা কোনটা? এটা একটা, এটা একটা, এই দুইটা, আর হচ্ছে এই দুইটা, ঠিক আছে? এগুলো জানলেই হবে। ওগুলো যখন হায়ার ক্লাসে উঠবা তোমরা অটোমেটিক্যালি জেনে যাবা যে ওগুলো কোনো কিছুই না, একদম সহজ জিনিস। ওকে, তো আমরা ভেক্টর রাশি নিয়ে কথা বললাম, ভেক্টর রাশির দুইটা ফর্ম নিয়ে কথা বললাম, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম আর একটা হচ্ছে পোলার ফর্ম। তারপর হচ্ছে রেক্ট্যাঙ্গুলার থেকে পোলারে কিভাবে কনভার্ট করতে হয়, পোলার থেকে রেক্ট্যাঙ্গুলারে কিভাবে কনভার্ট করতে হয়, এগুলো আমরা দেখলাম, ঠিক আছে? এখন আমরা চলে যাব আরএলসি সিরিজ, আরএলসি প্যারালাল সার্কিটে। প্রথম যেটা সেটা হলো অ্যাডমিটেন্স। আরে অ্যাডমিটেন্স, হ্যাঁ, এটাকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। তারপর আছে ইম্পিডেন্স, এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। এরপর আছে হচ্ছে কন্ডাক্টেন্স, কন্ডাক্টেন্স এগুলো তোমরা জানো, জি দ্বারা প্রকাশ করা হয়। সাসেপ্টেন্স, এগুলো জানো তোমরা। রেজিস্ট্যান্স, কারো কোনো কথা নাই। আর এরপর হচ্ছে ইন্ডাকটেন্স, রিঅ্যাকটেন্স, এগুলো জানো? হ্যাঁ, নাকি নতুন দেখতেছো আজকে? হ্যাঁ জানো, অর্ধেক। কোনগুলো জানো? এগুলো জানো? কন্ডাক্টেন্স কি এটা বলো, কন্ডাক্টেন্স জানো? কন্ডাক্টেন্স কি আসলে বলো? হ্যাঁ হ্যাঁ, এটা বলা যায় রেজিস্ট্যান্সের বিপরীত। y ইকুয়ালস টু হচ্ছে তোমার g প্লাস জে অফ বি, আর z ইকুয়ালস টু হচ্ছে r প্লাস জে অফ এক্স। হ্যাঁ, তো এই যে তোমার সাসেপ্টেন্স যেরকম আছে বি, এটা হচ্ছে ইন্ডাকটেন্সের ক্ষেত্রে, ইন্ডাকটিভ সাসেপ্টেন্সের ক্ষেত্রে বিএল হয়, আর হচ্ছে ক্যাপাসিটিভ সাসেপ্টেন্সের ক্ষেত্রে বিসি হয়। রিঅ্যাকটেন্সের ক্ষেত্রেও ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সের ক্ষেত্রে এক্সএল হয়, আর ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্সের ক্ষেত্রে হয় এক্সসি। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? এতটুকু বুঝছো? তো এই তিনটা, আর এই তিনটা একটা আরেকটার বিপরীত, অর্থাৎ y ইকুয়ালস টু হচ্ছে 1/z, z ইকুয়ালস টু হচ্ছে 1/y, z ইকুয়ালস টু হচ্ছে 1/r, r ইকুয়ালস টু হচ্ছে 1/z, b ইকুয়ালস টু হচ্ছে 1/x, আর হচ্ছে x ইকুয়ালস টু হচ্ছে 1/b। এগুলো একটা আরেকটার বিপরীত। তো প্যারালাল সার্কিটের ক্ষেত্রে এই জিনিসগুলো বেশি ব্যবহার হয়। সিরিজ সার্কিটের ক্ষেত্রেও আছে অ্যাডমিটেন্স, কন্ডাক্টেন্স, সাসেপ্টেন্স অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হয়। এগুলো কিন্তু সবগুলোই একক। হ্যাঁ, তোমার ইম্পিডেন্সও যা, অ্যাডমিটেন্সও তা, কিন্তু একটা আরেকটার বিপরীত। রেজিস্ট্যান্স কি? রেজিস্ট্যান্স মানে বাধা প্রদান করা না, কারেন্ট প্রবাহে যে বাধা প্রদান করে তাকেই তো রেজিস্ট্যান্স বলে। আর কন্ডাক্টেন্স কি?
কন্ডাক্টেন্স হচ্ছে পরিবাহকত্ব, অর্থাৎ যে কারেন্ট সহজভাবে যাইতে দেয়। একজন কারেন্টকে বাধা প্রদান করে, আরেকজন কারেন্টকে যাইতে সাহায্য করে। একটা আরেকটার বিপরীত না, একটা আরেকটার বিপরীত। তো এই সবগুলোই হচ্ছে এসি সার্কিটে কাজে লাগে। এটা এটা সিরিজ সার্কিটে বেশি কাজে লাগে। এগুলো মাঝে মাঝে এগুলো সিরিজ সার্কিটে ব্যবহার করা হয় খুবই কম, কিন্তু প্যারালাল সার্কিটে এটা এটা দুইটাই ব্যবহার করা হয়। এজন্য এই দুইটা সম্পর্কেই আমাকে জানতে হয় বা জানতে হবে। ঠিক আছে? তো প্যারালাল সার্কিটের ক্ষেত্রে যদি আর এল, এলকে আমাকে বানাইতে হয়, শুধু এল রাখলে হয় না, এলকে এক্সেল বানাইতে হয়। এক্সেল হচ্ছে 2 পাই এফ এল, এক্সি হচ্ছে 1/2 পাই এফ সি। শুধু এল রাখলে হয় না, সি রাখলে হয় না, এগুলো কিন্তু আমাকে 2 পাই এবং ফ্রিকোয়েন্সি দ্বারা গুণ করে এলকে এক্সেল বানাইতে হয়, আর হচ্ছে 1/2 পাই ফ্রিকোয়েন্সি দ্বারা গুণ করে আমাকে কি করতে হয়, এক্সি বানাই নিতে হয়। আমরা কিন্তু এল আর সি দিয়ে ম্যাথ করতে পারবো না, এল কে এক্সেল বানাই নিতে হবে, সি কে এক্সি বানাই নিতে হবে। এতটুকু ক্লিয়ার হইছো? এতটুকু বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। তো এই জি আর বি এর আরো দুইটা সূত্র আমরা লিখতে পারি, এগুলো থেকেই মূলত আসে। সেটা হচ্ছে, একটা হচ্ছে তোমার আর ডিভাইডেড জেড স্কোয়ার, আর ডিভাইডেড জেড স্কোয়ার, আর একটা সূত্র হচ্ছে আর ডিভাইডেড আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। হ্যাঁ, আর বি এরও এরকম সূত্র আছে। বি এর সূত্র হচ্ছে এক্স ডিভাইডেড জেড স্কোয়ার, আর এখানে এক্স ডিভাইডেড আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। জি এর বেলায় জাস্ট উপরে আর, আর বি এর বেলায় উপরে হচ্ছে এক্স। হ্যাঁ, এগুলো সূত্র মাথায় রাখতে হবে আমাদের, এগুলো সূত্র মাথায় রাখতে হবে। আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে জি ইকুয়ালস টু ওয়াই কস থেটা, আর হচ্ছে বি ইকুয়ালস টু হচ্ছে ওয়াই সাইন থেটা। এই সূত্র কখন কোন সূত্র কাজে লাগে, কখন কোন সূত্র আসলে কাজে লাগবে আমি বলি তোমাদের। ধরো ওয়াই দেয়া নাই, শুধু আর আর জেড দেয়া আছে, আর আর জেড দেয়া আছে, আমাকে কি বের করতে হবে, জি বের করতে হবে, কন্ডাক্টেন্স বের করতে হবে, তখন এই সূত্র কাজে লাগবে। হ্যাঁ, আর আর এক্স দেয়া আছে, আমাকে জি বের করতে হবে, তখন এই সূত্র কাজে লাগবে। হ্যাঁ, তারপর হচ্ছে ওয়াই দেয়া আছে এবং থিটা দেয়া আছে, ওয়াই আর থিটা দেয়া আছে, তখন এই সূত্র কাজে লাগবে। সেম ভাবে সাসেপ্টেন্স বের করতে এক্স আর জেড দেয়া আছে, তখন এই সূত্র, এক্স আর আর দেয়া আছে, তখন এই সূত্র, ওয়াই আর থিটা দেয়া আছে, তখন এই সূত্র প্রয়োগ করে আমরা বি বের করব বা সাসেপ্টেন্স বের করব। ঠিক আছে? যে কোনো সূত্র দিয়ে যদি হচ্ছে তিনটা ডাটাই দেয়া থাকে, এক্স জেড আর বা থিটা সবগুলো দ্বারাই দেয়া থাকে, তাহলে আমরা যে কোনো সূত্র ইউজ করেই মান বের করে ফেলতে পারি। ঠিক আছে? বুঝতে পারছো? যদি অ্যাডমিটেন্স বের করতে বলে তাহলে আমার কি বের করতে হবে, কন্ডাক্টেন্স আর সাসেপ্টেন্স, কন্ডাক্টেন্স আর সাসেপ্টেন্স বের করে আমাকে অ্যাডমিটেন্স বের করতে হবে। যদি ইম্পিডেন্স বের করতে বলে রেজিস্ট্যান্স আর হচ্ছে রিঅ্যাকট্যান্স বের করলেই আমার জেড বের করতে পারবো। হ্যাঁ, তোমাকে ম্যাথে বলা থাকতে পারে, সেই ম্যাথে হচ্ছে তোমার রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স দেওয়া আছে, তোমাকে বলছে অ্যাডমিটেন্স ইম্পিডেন্স বের করো, তাহলে কিভাবে বের করব বলো দেখি? এই জিনিসগুলো দেয়া আছে। হ্যাঁ, তোমাকে বলছে অ্যাডমিটেন্স বের করো আর ইম্পিডেন্স বের করো, তাহলে কিভাবে বের করব? সবার প্রথমে করতে হবে কি, এই এল কে এক্সএল বানাই নিতে হবে, সি কে এক্সি বানাই নিতে হবে। তারপর আমাকে বলছে কি ইম্পিডেন্স বের করো, তার মানে ইম্পিডেন্স কি, ইম্পিডেন্স হচ্ছে জেড ইকুয়ালস টু আর প্লাস জে অফ এক্স, তার মানে আরও জানি এক্সও জানি। হ্যাঁ, সেটা এক্সএল হোক বা এক্সি হোক, যদি যদি এক্সএল বড় হয় এক্সি এর থেকে, তাহলে হবে জে অফ এক্সএল মাইনাস এক্সি।
এই জায়গায় জে অফ এক্সএল মাইনাস এক্সি যদি দুইটাই দেয়া থাকে, আর যদি এক্সি বড় হয় এক্সএল এর থেকে তাহলে হবে জে অফ এক্সি মাইনাস এক্সএল, এরকম হবে এই জায়গায়। ঠিক আছে, বুঝতে পারছো? বুঝা গেছে এতটুকু? ওকে, তো তোমার ইম্পিডেন্স বের হয়ে গেছে, জেড বের হয়ে গেছে, তাহলে আমরা ওয়াই কিভাবে বের করব? ওয়াই বের করার জন্য এখন কি জি আর বি বের করব আলাদা করে? না, আমি 1/z করে দিলেই, জেড আমার বের হয়ে গেছে, 1/z করে দিলেই তো আমরা অ্যাডমিটেন্স পেয়ে যাই। তাহলে যদি দুইটা বের করতে বলে তাহলে যে কোনো একটা বের করব। যদি আবার হচ্ছে জি, আর এখানে যদি দেয়া থাকে জি, এখানে দেয়া আছে জি, এখানে দেয়া আছে হ্যাঁ এখানে দেয়া আছে বি, বিএল বিসি দেয়া আছে, তাহলে আমার কি করতে হবে? অ্যাডমিটেন্স বের করা সহজ। আমার জি দেয়া আছে, জি আর হচ্ছে বি দেয়া আছে। তোমার এক্সএল এক্সি এর ক্ষেত্রে যেরকম এক্সএল বড় হইলে প্রথমে লিখবো তারপর মাইনাস এক্সি লিখবো, বি এর ক্ষেত্রেও সেরকম বিএল যদি বড় হয় তাহলে প্রথমে বিএল তারপর বিসি, আর বিসি যদি বড় হয় প্রথমে বিসি তারপর বিএল মাইনাস বিএল, এভাবে লিখতে হবে। তাহলে অ্যাডমিটেন্স বের হয়ে গেল। তাহলে ইম্পিডেন্স বের করার সূত্র কি? 1/y করে দিলেই আমার ইম্পিডেন্স বের হয়ে যাবে। আমরা এভাবে ম্যাথ করব। আমি জাস্ট তোমাকে দেখাচ্ছি যে আসলে আমরা কিভাবে বিষয়গুলো প্রসেস করব, এগুলো আমি ম্যাথ করেও দেখাবো। আর হচ্ছে আর কি দেখাইতে পারি, আর এই সূত্রগুলা আসছে হচ্ছে ত্রিভুজ থেকে। ইম্পিডেন্স ত্রিভুজ আছে, অ্যাডমিটেন্স ত্রিভুজ আছে। ইম্পিডেন্স ত্রিভুজ হচ্ছে এরকম, z = r(x). হ্যাঁ, এখানে হচ্ছে যখন উপরে চলে যায় তখন এর সাথে j যোগ হয়। ওই যে আমরা দেখছি না কিছুক্ষণ আগে স্থানাঙ্ক, যখন x বরাবর গেছে মানে x বরাবর থাকে r, আর হচ্ছে উপরে y বরাবর থাকে হচ্ছে x। y বরাবর থাকে হচ্ছে x-ও থাকতে পারে, b-ও থাকতে পারে, সাসেপ্টেন্সও থাকতে পারে, রিঅ্যাকট্যান্সও থাকতে পারে। তো এটাকে বলা হয় ইম্পিডেন্স ত্রিভুজ, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। হ্যাঁ, এটাকে বলা হয় ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। এরপর হচ্ছে অ্যাডমিটেন্স ট্রায়াঙ্গেল। কি অ্যাডমিটেন্স ট্রায়াঙ্গেল? সম্পূর্ণই বিপরীত, এরকম উল্টা। কেন উল্টা কেউ বলতে পারবা? হ্যাঁ অবশ্যই, স্বাভাবিকভাবে এটা ওয়াই, এটা হচ্ছে জি, এটা হচ্ছে তোমার বি, জে অফ বি। দেখো এক্সেল উপরের দিকে, জে হচ্ছে নিচের দিকে, তারপর হচ্ছে তোমার আর এই দিকে, বি জি হচ্ছে এই দিকে, ওয়াই জেড হচ্ছে এই দিকে, আর ওয়াই হচ্ছে নিচের দিকে। সব উল্টা না? তো এটাকে বলা হয় অ্যাডমিটেন্স ট্রায়াঙ্গেল। এই যে এই সূত্রগুলা, এটা 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 এটা, হ্যাঁ তারপর এটা 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 এটা, এই সবগুলো সূত্র এই দুইটা ট্রায়াঙ্গেল থেকেই আসছে। এই দুইটা ট্রায়াঙ্গেল থেকেই সবগুলো সূত্র আসছে। ঠিক আছে, তো এখন আসো লাস্ট আমরা যেই কথাটা বলবো আজকের ক্লাসে, হ্যাঁ এই কথাটা বলেই শেষ। তোমার হচ্ছে তোমার এই তিনটার একক হচ্ছে ওহম, OHM, বা বাংলায় লেখা হয় ওহম। আর এই তিনটার একক হচ্ছে মোহ বা MHO। হ্যাঁ, এটাকে লেখা হয় এরকম ভাবে, আর এটাকে লেখা হয় ওমেগা, ল্যাটিন ওমেগা শব্দ এটা, আর এটা হচ্ছে উল্টা ওমেগা। ল্যাটিন ওমেগা অক্ষর এটা, আর উল্টা ওমেগা এটা। এই তিনটার একক, অ্যাডমিটেন্সের এককও মোহ, কন্ডাক্টেন্সের এককও মোহ, সাসেপ্টেন্সের এককও মোহ, ইম্পিডেন্সের একক হচ্ছে ওহম, রেজিস্ট্যান্সের একক আমরা জানি ওহম, আর রিঅ্যাকট্যান্সের এককও ওহম। একক ক্লিয়ার?
একক ক্লিয়ার হইছো? বুঝতে পেরেছো সবাই? ওকে, কোনো কোয়েশ্চেন আছে কারো? ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে এই সূত্রগুলো সবাই নোট করে রাখবা, আমি রেকর্ড ক্লাস আপলোড করে দিব। নেক্সট ক্লাসে আমরা ম্যাথ করব, এই সূত্রগুলো দিয়েই ম্যাথ করব, ঠিক আছে?